রাঙ্গামাটির রাজস্থলীর দুর্গম পাহাড়ে দুর্বৃত্তের গুলিতে 7 জন নিহত, অন্তকোন্দলের জের বলছে স্থানীয়রা। পাটকল শ্রমিকদের 9 দফা দাবির ধর্মঘট দ্বিতীয় দিনে সড়ক রেলপথ অবরোধ করে বিক্ষোভ। চট্টগ্রামে গণপূর্তের পর এবার সিটি কর্মচারীদের ধর্মঘট, নগরীর সব ওয়ার্ড কার্যালয় বন্ধ 3 দিন। লোকবল ও সরঞ্জাম স্বল্পতায় ভুগছে ফায়ার সার্ভিস, বাজেটে নেই বরাদ্দ, ঢেলে সাজানোর তাগিদ। খাগড়াছড়িতে অবাধে বালু উত্তোলন প্রভাবশালীদের, নদী ভাঙন বিপর্যয়ের শঙ্কা, নীরব প্রশাসন। সমগ্র বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি দোলা ডলরের শিরোনামগুলি বলছিলাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। রাঙ্গামাটির রাজস্থলীতে প্রতিপক্ষের হামলায় অন্তত 7 জন নিহতের খবর পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এবার আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, ঘটনার বিস্তারিত আমাদেরকে জানাবেন। ভোরে এই ঘটনাটি ঘটার আমরা খবর পেয়েছি, আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? প্রত্যক্ষদর্শী কারোর সাথে কি কোনো কথা হয়েছে কিনা আপনার? দোলা, আসলে ঘটনাটি ঘটেছে বলা হচ্ছে যে আজকে ভোর 5টা বা 5:30টার দিকে এই ঘটনাটা ঘটেছে বলে আমি স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে মূলত যারা নিহত হয়েছে তারা একটি আঞ্চলিক দলের নেতাকর্মী ছিল বলে তারা জানিয়েছেন। আর যে বিষয়টা আমি আপনাকে বলে রাখি সেটা হচ্ছে যে যারা নিহত হয়েছেন তারা মূলত ওই জায়গায় মানে পোয়াতুই পাড়া নামে একটা পাড়া রয়েছে গাইন্ডা ইউনিয়নের মধ্যে। ওই গ্রামে তারা গিয়ে একটি পরিত্যক্ত বাসায় গিয়ে তারা অবস্থান করেছিল। এই খবর পেয়ে প্রতিপক্ষের লোকজন এসে তাদেরকে রাত্রে ঘেরাও করে রাখে এবং তাদেরকে সকালে যখন ঘুম থেকে ওঠে ঠিক সেই সময় তাদেরকে লক্ষ্য করে গুলি করা হয় বলে স্থানীয়রা আমাকে জানিয়েছেন। আরেকটা বিষয় যে এই বিষয়ে আসলে আমরা সকাল থেকে আমরা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছি যে আসলে ঘটনাটা আসলে তারা জানেন কিনা। বিষয়টি তারা শুনেছেন এবং তারা সকালবেলায় শুনেছেন, শোনার পরে তারা ঘটনাস্থলে গেছেন। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে জায়গায় ঘটনাটি ঘটেছে আসলে এই এলাকাতে অত্যন্ত দুর্গম এলাকা এবং এখানে সড়ক যদিও বা আসে কিন্তু এখানে যে যানবাহন যাওয়ার মতো আসলে পরিবেশ না। আমি গত বছর ওই সমস্ত এলাকায় গিয়েছিলাম, তো যার কারণে পুলিশ ঘটনাস্থলে গিয়েও কিন্তু তারা কোনো ডেড বডি তারা উদ্ধার করতে পারেনি। এই কিছুক্ষণ আগে আমি রাঙ্গামাটি পুলিশ সুপারের সাথে আমি কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়ে আসেন যে তারাও ঘটনাটি শুনেছেন এবং ঘটনাস্থলে শুনে তারা ঘটনাস্থলে গেছেন, কিন্তু যাওয়ার পরে তারা আসলে কোনো ডেড বডি তারা উদ্ধার করতে পারেনি। তবে এখনো তারা অভিযান চালাচ্ছেন বলে তিনি আমাকে জানিয়েছেন। তো স্থানীয়রা ধারণা করছেন যে যেহেতু এটা আজকে সকালবেলা এবং ভোরে ঘটনা, হয়তো এই যে ঘটনা যারা নিহত হয়েছেন তাদের ডেড বডি হয়তো গুম করা হতে বলে তারা একটা আশঙ্কা করছেন। তবে এই এলাকা কিন্তু বেশ আতঙ্ক বিরাজ করছে। আমি সকালেও যাদের সাথে যোগাযোগ করছি আমি তাদের সাথে এখন যোগাযোগ করতে পারছি না, তাদের মোবাইল আমি সংযোগ পাচ্ছি না। তো সবকিছু মিলে আসলে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ওই এলাকায় নিরাপত্তা বাহিনী তারা অভিযান চালাচ্ছে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে গত উপজেলা নির্বাচনে আমরা দেখেছি যে রাঙ্গামাটির বাঘাইছড়িতে এবং তারপরের দিন বিলাইছড়িতেও কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটেছে। বাঘাইছড়িতে কিন্তু 7 জন নিহতের খবর পাওয়া গেছিল সেই সময়, এবং এরপরে কিন্তু যৌথ বাহিনী সেখানে কাজ করেছে। সেই অভিযানের মধ্যে আসলে এই ধরনের একটি ঘটনা আবারও যদি ঘটে থাকে, আপনি যে ধরনের আমাদের তথ্য দিলেন, তো সেক্ষেত্রে প্রশাসন কি বলছে এই বিষয়ে? এই বিষয়টা আসলে অভিযান চালানো হচ্ছে শুধুমাত্র বাঘাইছড়ি উপজেলা, পুরো পার্বত্য এলাকা বা পুরো রাঙ্গামাটি জেলায় করা হচ্ছে না। ঘটনাটি ঘটেছে যেহেতু বাঘাইছড়ি উপজেলায়, শুধুমাত্র সে বাঘাইছড়ি উপজেলায় মূলত অভিযান চালানো হচ্ছে। তার মানে রাঙ্গামাটি কিন্তু 10টি উপজেলা রয়ে গেছে, 10টির মধ্যে শুধুমাত্র একটিতে অভিযান চালানো হচ্ছে, বাদ বাকি যে 9টি উপজেলায় কিন্তু অভিযান চালানো হচ্ছে না। যার কারণে রাজস্থলীতে অভিযান চালানো হচ্ছে এই ধরনের না, শুধুমাত্র বাঘাইছড়িতে এই অভিযানটা চলছে। রাজস্থলী এবং রাঙ্গামাটি যে অন্যান্য যে উপজেলাগুলো আছে এই সমস্ত উপজেলা কিন্তু এই ধরনের অভিযান নেই।
তবে যে ঘটনা হয়েছে এটা কিন্তু অত্যন্ত দুর্গম এলাকা। আপনাকে বলে রাখি যে এখানে যাওয়ার যে সড়ক পথে যাওয়ার আসলে কোনো ব্যবস্থা নেই, মানে গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। সো যার কারণে পুলিশের সাথে পুলিশ এই ঘটনাস্থলে গিয়ে ওখানকার যে তাৎক্ষণিক গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করা বা বুদ্ধি উদ্ধার করা মানে একটা কঠিন ব্যাপার। যার কারণে এই সুযোগে হয়তো যারা হামলা করেছেন তারা হয়তো এই যে যারা নিহত হয়েছেন তাদের দেহ বুদ্ধি হয়তো সরাতে পারেন বলে তারা ধারণা করেন, কারণ অতীতেও এই ধরনের অনেক ঘটনা ঘটেছে যেগুলো আসলে আমরা মিডিয়াতে প্রকাশ করতে পারিনি। কিন্তু আজকে যেহেতু অনেকেই এটা স্বীকার করছেন যে আসলে বড় ধরনের ঘটনা ঘটেছে, লোকমুখে কিন্তু একটা প্রচার পেয়েছে যে বড় একটা ঘটনা ঘটেছে, শুধু একজন না দুজন না, কিন্তু ওখানকার স্থানীয় যারা বলছেন তারা বলছেন যে বড় একটা ঘটনা ঘটেছে এবং তারা অনেকে বলছেন তারা দেহ বুদ্ধিও দেখেছেন। কিন্তু এই বিষয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে আমরা এগুলো ক্লিয়ারেন্স বক্তব্য পাইনি, কারণ বিষয়টা হচ্ছে ওই এলাকা তো দুর্গম এলাকা। দোলা হিমেল, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে নিশ্চয়ই ফিরবো আপনার কাছে আবারও। মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া পরিশোধ সহ 9 দফা দাবিতে দ্বিতীয় দিনের ধর্মঘট পালন করছে দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত শ্রমিকরা সড়কপথ, রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে। এই সময় বন্ধ থাকে উৎপাদন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। 9 দফা দাবিতে সরকারি পাটকল শ্রমিকদের 72 ঘণ্টার টানা ধর্মঘট অব্যাহত রয়েছে। মজুরি কমিশন বাস্তবায়ন, পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, শ্রমিকদের স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনেও সোচ্চার ছিল তারা। বুধবার সকাল থেকে খুলনা নতুন রাস্তার মোড়ে পাটকল শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। খুলনা যশোর মহাসড়ক ও রেল লাইনের উপর অবস্থান নেন তারা। এতে মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এই সময় মিলের উৎপাদন বন্ধ করে পাটকল শ্রমিকরা কর্মসূচিতে অংশ নেয়। বেলা 12টায় অবস্থান কর্মসূচি শেষ হলে স্বাভাবিক হয় রেল ও যান চলাচল। বাংলাদেশে 26টা পাটকল, প্রত্যেকটি পাটকলে 9 সপ্তাহ, 10 সপ্তাহ, 11 সপ্তাহ, 3-4 মাসের বেতন বাকি আছে। আমরা এর জন্য রাস্তায় নেমেছি। প্রশাসন আমাদের দাবির ব্যাপারে আমাদের নেতৃবৃন্দের সাথে কোনো আলাপ আলোচনা করে নাই। এদিকে একই দাবিতে চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও নরসিংদীতে অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে শ্রমিকরা। রাজশাহীর কাটাখালী জুট মিলে সকাল 9টা থেকে শ্রমিকদের বিক্ষোভ হয়। পরে তারা সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় ঢাকা-রাজশাহী মহাসড়কের যান চলাচল। এ সময় দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিকরা। পাটকল শ্রমিক লীগের ব্যানারে আমরা 9 দফার দাবির কর্মসূচি চালা যাচ্ছে। 2 তারিখ থেকে আমাদের আগামী কালকেও আছে কর্মসূচি। সকাল 8টা থেকে রোড অবরোধ, রাজপথ, রেলপথ অবরোধ এবং মেল ধর্মঘট। বৃহস্পতিবার আবারও অবরোধ ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন পাটকল শ্রমিকরা। আগামী 7 এপ্রিল ঢাকায় শ্রমিকদের সভা হওয়ার কথা রয়েছে। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে বলে জানান শ্রমিক নেতারা। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে খুলনা এবং রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি খুলনায়, সেখানে রয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, আজ দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করেছেন শ্রমিক নেতারা, তারা কি বলছেন? আজ তারা কোনো বক্তব্য দিয়েছেন কিনা? হ্যাঁ, আজকে দ্বিতীয় দিনের মতো আসলে শ্রমিক নেতারা তারা তাদের ধর্মঘট পালন করেছে এবং তারা একই কথাই বলছেন। তাদের বক্তব্য হচ্ছে যে মজুরি কমিশনটি বাস্তবায়ন করতে হবে যত দ্রুত সম্ভব। এছাড়াও যে বকেয়া বেতন মজুরি রয়েছে, এই বকেয়া মজুরিগুলো পরিশোধ করতে হবে যথাসময়ের মধ্যে এবং বদলিকৃত যারা শ্রমিক রয়েছেন সেই বদলিকৃত শ্রমিকদেরকে স্থায়ীকরণের দাবি জানিয়েছেন। এসহ তারা বলেছেন যে যারা অবসরপ্রাপ্ত শ্রমিক রয়েছে তাদের যে গ্র্যাজুইটি দেওয়া হয়, এই গ্র্যাজুইটি যেন আবার নতুন করে চালু করা হয়, কারণ গত 3-4 বছর ধরে যে অবসরপ্রাপ্ত শ্রমিকরা তারা গ্র্যাজুইটি পান না, এরকম দাবি করেছেন তারা। এবং এই তাদের যে মোট 9টা দাবি রয়েছে, এই 9টা দাবি তারা বারবার তাদের বক্তব্যের মধ্যে বা তাদের আলোচনার মধ্যে দিয়ে তারা তুলে ধরেছেন। আজকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত তারা নতুন রাস্তার মোড়ে সড়ক এবং রেলপথ অবরোধ করে এবং যার কারণে খুলনার সঙ্গে সারা দেশের আসলে রেল যোগাযোগ বন্ধ থাকে দুপুর 12টা পর্যন্ত এবং 12টার পরে অবশ্য আসলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। পাশাপাশি নতুন রাস্তার মোড়ে যে অবরোধ করা হয় সেই অবরোধটিও কিন্তু 12টার পর থেকে কিন্তু আস্তে আস্তে যানবাহন চলাচল সেখানে স্বাভাবিক হয়েছে এবং এরপরে শ্রমিকরা তাদের স্ব মিলগুলোতে ফেরত চলে গেছে, কিন্তু তাদের উৎপাদন কিন্তু আজকেও বন্ধ রয়েছে এবং আগামীকালকেও তারা বন্ধ রাখবে এবং আগামীকাল সকাল 8টা থেকে কিন্তু তারা পুনরায় আবার সড়ক ও রেলপথ অবরোধ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা অবশ্যই এই বিষয়ে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের নেতাদের সঙ্গে কথা বলেছি এবং তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এই
এই বিষয়ে তাদের সঙ্গে এখন পর্যন্ত বিজিএমসির পক্ষ থেকে বা শ্রমিক মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত তাদের সঙ্গে কোনো প্রকার কোনো যোগাযোগ করা হয়নি। সেক্ষেত্রে কি আসলে শ্রমিক নেতারা নতুন আর কোনো কর্মসূচিতে যাবেন কিনা, যদি বিজিএমসির পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য না আসে, সেক্ষেত্রে কি শ্রমিক নেতারা এই বিষয়ে কোনো কিছু বলেছেন? হ্যাঁ, তারা জানিয়েছেন যে যদি তাদের এই কর্মসূচি মানে গতকাল আগামীকাল যে কর্মসূচি রয়েছে এই কর্মসূচির মধ্যে যদি বিজিএমসির পক্ষ থেকে তাদেরকে তাদের দাবি না মেনে নেওয়া হয় বা তাদের সঙ্গে যোগাযোগ না করা হয়, তাহলে তারা আগামী 7 এপ্রিল আবার তারা ঢাকাতে একটি সভা ডাকবেন এবং সেই সভা থেকে তারা আরও আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি বিষয়টা আপনাকে আরও একটু পরিষ্কার করে বলতে চাই যে গত মার্চ মাস থেকে কিন্তু এই শ্রমিকরা আন্দোলন করে আসছেন এবং গত মার্চ মাসে কিন্তু 24 ঘন্টা মিলের কার্যক্রম বন্ধ রাখে তারা, এবং সেই সময় ঢাকাতে সবাই কিন্তু বিজেএমসির কর্মকর্তা তাদেরকে আশ্বাস দেন যে 28 মার্চের মধ্যে এই শ্রমিকদের দাবি দেওয়ার মেটানোর বিষয়ে তারা কার্যক্রম শুরু করবেন, কিন্তু তারা তাদের বিজেএমসি কথা না রাখার কারণে কিন্তু তারা এই কর্মসূচি ঘোষণা করেছেন। অভিজিৎ, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে আমরা যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, আপনি আমাদের সহকর্মী অভিজিৎ জানাচ্ছিলেন খুলনার পরিস্থিতি সম্পর্কে, রাজশাহীতে কি ধরনের পরিস্থিতি চলছে এবং শ্রমিক নেতাদের বক্তব্য সম্পর্কে আমাদেরকে জানাবেন। ঠিক খুলনার মতোই রাজশাহীতে কিন্তু যে পাটকল শ্রমিকরা আছে, রাজশাহী জুট মিলে যে প্রায় 800 শ্রমিক, তারা কিন্তু গতকালকে থেকে তাদের কার্যক্রম বন্ধ করে তাদের বিক্ষোভ করছে, রাস্তা অবরোধ করছে। তাদের দাবি যে তাদের যে 8 দফা দাবি, মজুরি কমিশন বাস্তবায়ন সহ তাদের যে বিভিন্ন দাবি আছে সেইটি আদায়ের জন্য তারা আন্দোলন করছে। গতকালকের মতো আজকেও তারা সকাল 9টার সময় রাজশাহী জুট মিলের প্রধান গেটে তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে এবং প্রায় 10টার ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু তারা রাজশাহী নাটোর যে মহাসড়ক আছে সেইটিকে যান চলা সেখানে বের হয়ে বিক্ষোভ মিছিল বের করে এবং নগরীর কাটাখালী বাজারে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এবং সেখানে আমরা দেখেছি যে তাদের যে অবরোধের কারণে ওই যে রোড রাজশাহী নাটোর মহাসড়ক যেটি, সেখানে কিন্তু সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি আমরা দেখেছি। সেখানে প্রায় 1 ঘন্টা অবস্থান করে পাটকল শ্রমিকরা। সেখান থেকে তারা প্রায় 12টার দিকে তারা সেখান থেকে সরে যায় এবং জুট মিলের ভিতরে অবস্থান নেয়। তো এই আন্দোলন চলাকালে শ্রমিকরা মূলত জানাচ্ছেন তারা কিন্তু তাদের যে দাবি 9 সপ্তাহের বেতন যে তাদের বাকি, সেই দাবি কিন্তু তারা দীর্ঘদিন থেকে করে আসছে। বিভিন্নভাবে তারা বিজিএমসি সহ সংশ্লিষ্টদের জানিয়েছে, কিন্তু তাদের সুরাহা না হয় গতকাল থেকে তারা কিন্তু অবস্থান তাদের ধর্মঘটে গেছে এবং আগামীকাল তারা আজকে যেসব কর্মসূচি পালন করছে আগামীকালও তারা সকাল 9টার মধ্যেই তারা মহাসড়কে অবস্থান নেবে এবং তারা অবরোধ করে তাদের বিক্ষোভ পালন করবে। এবং তারা বলছেন যে কালকের মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয় আগামী 7 তারিখ তাদের ঢাকায় যে বৈঠক আছে সেই বৈঠক থেকে পরবর্তী তারা কঠোর কর্মসূচি দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম সিটি মেয়রের সাথে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের প্রকৌশলীর অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে আগামী 3 দিন সব ওয়ার্ড কার্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকালে নগরীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং সমাবেশ থেকে তারা এই ঘোষণা দেন। এ সময় তারা গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশের শাস্তি দাবি করেন। বলেন, পোর্ট কানেক্টিং রোডের একটি ড্রেন নিয়ে মেয়রের সাথে তর্ক শুরু করেন আশরাফুজ্জামান। পরে কর্পোরেশনের 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাকে বুঝিয়ে বাইরে নিয়ে যান, অথচ মেয়র তাকে থাপ্পড় দিয়েছেন বলে অভিযোগ করছেন তিনি। এদিকে মেয়রের বিরুদ্ধে চড়মারের অভিযোগে পাল্টা মানববন্ধন ও কর্মবিরতি পালন করছেন প্রকৌশলীরা। চট্টগ্রাম সার্কেলের গৃহায়ন কর্তৃপক্ষের 16টি অফিসে দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি চলছে। মাননীয় মেয়র মহোদয়ের সাথে আলাপ করে আমরা বলে দিয়েছি আগামী বৃহস্পতিবার আগামীকাল আমরা কোনো কাউন্সিলর, আমরা কাউন্সিল অফিস যাব না, কাউন্সিল অফিস বন্ধ থাকবে, কোনো কাজ চলবে না। আগামী শুক্রবার আমরা মানুষের কাজ করি, সেই শুক্রবার আমরা কাউন্সিল অফিস বসবো না। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে 3 লাখ ভবনের মধ্যে 97% নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা। পুরোপুরি অগ্নি নিরাপত্তা ব্যবস্থা চালু আছে এমন একটি ভবনও খুঁজে পায়নি ফায়ার সার্ভিস। সরকারি সংস্থার সবশেষ জরিপে এমন তথ্য এসেছে। এই বেহাল দশার জন্য ভবন মালিক আর তদারকি সংস্থার উদাসীনতাকেই দায়ী করছেন নগর পরিকল্পনাবিদরা, আর লোকবল স্বল্পতার কারণ দেখিয়ে দায় সারছে ভবন তদারকি সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। চট্টগ্রাম মহানগরীতে ছোট বড় ভবন আছে প্রায় 3 লাখ। এর মধ্যে 6 তলার চেয়ে উঁচু বা বহুতল ভবনের সংখ্যা প্রায় 35,000। ফায়ার সার্ভিসের করা গত বছরের জরিপের তথ্য 97% ভবনেরই কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই। এছাড়া 93% ভবন মালিক নির্মাণের সময় ফায়ার সার্ভিসের অনুমোদন নেননি। অথচ ভবনের নকশার অনুমোদন নিতে মার্কেটের ক্ষেত্রে 1 তলা এবং আবাসিক ভবনের ক্ষেত্রে 6 তলার বেশি হলেই ফায়ার সার্ভিসের বিশেষ অনুমোদন দরকার।
ফায়ার সার্ভিস বলছে নগরীর 41টি ছোট বড় মার্কেট আর 12টি বস্তি আছে ভয়াবহ ঝুঁকিতে। নিয়ম নীতি না মেনে এসব ভবন বানানো আর ঝুঁকি তৈরির দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না বলে মত নগর পরিকল্পনাবিদদের। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কিন্তু এই দায় এড়াতে পারবে না। একইভাবে ফায়ার সার্ভিস যে ডিপার্টমেন্টটি আমাদের আছে তাদেরও কিন্তু এই ধরনের কোনো কিছু তৎপরতা কিন্তু আমাদের কাছে দৃশ্যমান নয়। নিয়ম হচ্ছে প্রতিটি ভবন বানাতে প্রথম দফায় অনাপত্তিপত্র আর নির্মাণ শেষে ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেয়া, কিন্তু এই নিয়ম মানছে কে? কন্ট্রাক্টর যেখানে কাজ করে থাকে তার আন্ডারে যে ইঞ্জিনিয়াররা থাকে তারাও তো কিন্তু এই নকশা অনুযায়ী কাজ করার কথা, কিন্তু মালিকের সাফে অনেক সময় এটা কাজ করা সম্ভব হয় না। সেফটি প্ল্যান অনুযায়ী আপনাকে ভবনের নকশা অনুযায়ী কাজ সেফটি প্ল্যান এনশিওর করতে হবে। আবার ভবন নির্মাণ পরিকল্পনা অনুমোদন থেকে শুরু করে ধাপে ধাপে তদারকির কাজ সিডিএর, কিন্তু নানা অজুহাত তাদের। অনেক সময় দেখা গেল ম্যাজিস্ট্রেটের অভাবে আমরা এই উদ্যোগটা নিতে পারিনি, এবং সেই সুযোগে অনেক ভবনগুলো তারা কোনো কোড অনুসরণ না করে বা বিধি অনুসরণ না করে নির্মাণ করেছে। এদিকে সম্প্রতি বনানীর অগ্নি দুর্ঘটনার পর নগরীর ভবনগুলো পরিদর্শনে 7 সদস্যের বিশেষ কমিটি করেছে সিটি কর্পোরেশন। নিশ্চুপ সিডিএ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অগ্নি নির্বাপন ব্যবস্থা সক্ষমতা নিয়ে আরও জানাতে এখন চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন এবং সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। শুরুতেই চট্টগ্রামে যাচ্ছি। জনাব জসিম উদ্দিন, স্বাগত আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনার কাছে প্রথমে যেটি জানতে চাই যে চট্টগ্রামে আপনাদের যে অনুসন্ধানের তথ্য অনুযায়ী সেখানে কি পরিমাণ ভবন এই মুহূর্তে ঝুঁকির মধ্যে রয়েছে? আমরা চট্টগ্রাম গত 18-19 সাল এখন চলমান রয়েছে, আমাদের সার্ভেটিং সার্ভে করে যাচ্ছে। এর মধ্যে আমরা এই কিছুদিনের মধ্যে আমরা চট্টগ্রামকে 8টি জোনে ভাগ করে 24 জন অফিসার এবং অন্যান্য অফিসারদেরকে নিয়ে 8টি জোনে 8টা টিম গঠন করেছি। তারা সার্ভে শুরু করে দিয়েছে। যেহেতু চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানী হিসাবে এখানে গত 10 বছরে যে নতুন ভবনগুলো হয়েছে সেগুলো কিন্তু বাস্তবায়ন পক্ষে অগ্নি নিরাপত্তা বাস্তবায়নের জন্য যথেষ্ট আন্তরিক ছিল এবং অনেকে এগুলো বাস্তবায়ন করেছে। কিন্তু আমাদের হিসাব মতে যেখানে 3 লক্ষ ভবন রয়েছে সেই ভবনের আলোকে আমরা 35,000 বহুতল ভবনকে আমরা জরিপ করেছি। তারই আলোকে আমরা 93% ভবন তারা এনওসি নেয়নি ফায়ার সার্ভিস থেকে। তারা মনে করেনি ফায়ার সার্ভিস থেকে এনওসি নিলে তাদের অগ্নি নিরাপত্তা বাস্তবায়ন করার জন্য হয়তো তাদের কোনো সমস্যা হবে, যার কারণে তারা ফায়ার সার্ভিসে আসেনি। আর বাকি যে 7% এনওসি নিয়েছে তার মধ্যে 4%ই তারা অগ্নি নিরাপত্তা বাস্তবায়ন করেনি, 3% করেছে। এর ধারাবাহিকতার আলোকে আমরা চট্টগ্রামে 41টি মার্কেটকে আমরা জরিপ করেছি। সেখানেও তাদের অগ্নি নিরাপত্তা যথেষ্ট ঘাটতি রয়েছে এবং অগ্নি ঝুঁকিতে আমরা চট্টগ্রামের টেরিবাজার, চট্টগ্রামের রেজদিন বাজার, তামাকপেন্ডি, হকার মার্কেট সহ এই ধরনের মার্কেটগুলো ঝুঁকিতে রয়েছে, অধিকতর ঝুঁকিতে। এর মধ্যে আমরা চট্টগ্রামে বিশেষ করে মিডিয়া ভবন নামে একটি ভবন রয়েছে, সেই ভবনটা আমরা এই 2-1 দিনের মধ্যে জরিপ করেছি। সেখানে অগ্নি নিরাপত্তার যে ঝুঁকি ওখানে অধিকতর ঝুঁকি বলে আমরা মনে করি। প্রেস ক্লাব আমরা ঝুঁকির মধ্যে রয়েছে, কিন্তু তাও সন্তোষজনক প্রেস ক্লাব। অন্যান্য ভবনগুলো আমরা তদারকি করতে গিয়ে দেখা যাচ্ছে যে কি এখানে যে সমস্যা, প্রথম কথা হলো মালিক পক্ষ আর ব্যবসায়ী, এই দুইটা গ্রুপ যখন একসাথে না বসে ততক্ষণ পর্যন্ত এগুলো বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে। তারও আলোকে চট্টগ্রামে আগামীকাল থেকে সিডিএ চেয়ারম্যান মহোদয় বলেছেন এখানে তাদের ম্যাজিস্ট্রেসি নিয়ে আগামীকাল মাঠে নামবেন, সাথে ফায়ার সার্ভিসও তাদের সাথে থাকবে। যেসব ভবনগুলো জনাব জসিম উদ্দিন, আপনার কাছে আরেকটি জানতে চাই যে আপনাদের পরিসংখ্যান অনুযায়ী নগরীতে 35,000-এরও বেশি বহুতল ভবন রয়েছে, সেখানে কি 22 তলা উঁচু ভবন রয়েছে কিনা, এবং এই ধরনের ভবনে যদি আগুন লাগে সেক্ষেত্রে আগুন নেভাতে তাৎক্ষণিক যে ব্যবস্থা সেটির সক্ষমতা ফায়ার সার্ভিসের রয়েছে কিনা? ধন্যবাদ। চট্টগ্রামে একসময় আমাদের কোনো ফায়ার সার্ভিসে অগ্নি নিরাপত্তার বহুতল ভবন না, 6 তলা পর্যন্ত অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না। আমাদের গত 10 বছরে আমরা এখানে 7 তলা ভবনের অগ্নি নির্বাপনের আমাদের স্নোরকেল গাড়ি রয়েছে। এর মধ্যে এরিয়াল ল্যাডার 18 তলা পর্যন্ত আমরা অগ্নি নির্বাপন করতে সক্ষম। তবে 18 তলার উপরেও এখানে বহুতল ভবন রয়েছে, যেগুলো আমরা বলি যদি আপনারা বহুতল ভবন 18 না 30 তলা পর্যন্ত করতে পারেন, যদি তাদের নিজস্ব ব্যবস্থাপনা ঠিক থাকে
অন্তত 15 থেকে 20 মিনিট তাদের অগ্নি নিরাপত্তা বাস্তবায়ন করার জন্য তাদের এই ইকুইপমেন্টগুলো তারা নিজেরা বাস্তবায়ন করতে হবে। তাহলে তারা যদি 15 থেকে 20 মিনিট অগ্নি নিরাপত্তা সেট আপ থাকে, ওই ভবনে অগ্নি দুর্ঘটনা থেকে মুক্তি পাবে। আর ফায়ার সার্ভিস গিয়ে ওই সময়ের ভিতরে যতটুকু সহযোগিতা করা ততটুকু করতে পারবে। আপনাকে আরেকটি উল্লেখযোগ্য কথা বলি, চট্টগ্রামে 41টি ওয়ার্ডকে আমরা ওয়াসা এবং জাইকার মাধ্যমে যে হাইডেন লাইনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এর মধ্যে 38টি হাইডেন পয়েন্ট চট্টগ্রাম বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে। মোট 250টি হাইডেন পয়েন্ট বসলে ফায়ার সার্ভিসের যে জলাধারের অভাব অর্থাৎ পানি সোর্সের অভাব রয়েছে, সেই সোর্সের অভাবটা দূর হবে বলে আমরা মনে করি। জনাব জসিমউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে যাচ্ছি সিলেটের সহকর্মী মঞ্জুর আহমদের কাছে। মঞ্জুর, সিলেটের ভবনগুলো ঠিক কতটা অগ্নি ঝুঁকিতে রয়েছে? ফায়ার সার্ভিসের কোনো পরিসংখ্যান কি রয়েছে কিনা? সিলেটে আসলে 10 তলা থেকে 20 তলার মধ্যে প্রায় 200 শতাধিক হাইরাইজ বিল্ডিং রয়েছে। এর বাইরেও কিন্তু প্রায় 15,000-এর উপরেও হাইরাইজ বিল্ডিং রয়েছে সিলেটে, সেগুলো হয়তো 10 তলার নিচে। কিন্তু সবগুলো বিল্ডিংয়ে আমরা যেটা দেখতে পেয়েছি যে অগ্নি নির্বাপনের যে পর্যাপ্ত যে ব্যবস্থা থাকার কথা, কোনো ভবনেই এমনটা নেই। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সিলেটের যে মার্কেটগুলো আছে, শপিং মলগুলো আছে, এগুলো তারা জরিপ কাজ চালিয়েছে। এর মধ্যে 58টি ভবনে তারা জরিপ কাজ চালিয়ে 3টি ভবনে মাত্র তারা সন্তোষজনক ফায়ার সার্ভিসে অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা থাকা দরকার এগুলো ছিল। বাকি 55টি ভবনেই তারা এগুলো ঠিকমতো পায়নি। এর মধ্যে 32টি আছে যেগুলো অধিক ঝুঁকিপূর্ণ অগ্নিকাণ্ডের জন্য, আর 23টিকে তারা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর বাইরেও কিন্তু নগরীর বাসা বাড়ি রয়েছে যেগুলো 8 থেকে 10 তলার ভবন রয়েছে। সিলেটে সর্বোচ্চ যে ভবন সেটা 19 তলার। এখানকার ফায়ার সার্ভিস যারা আছে তারা যেটা বলছে যে তাদের যে সক্ষমতা, যদি হাইরাইজ বিল্ডিংগুলোতে আগুন লাগে সেক্ষেত্রে তারা 8 থেকে 10 তলা পর্যন্ত যদি কোনো বিল্ডিংয়ে আগুন লাগে তাহলে তারা নেভানোর সক্ষমতা এখানে রয়েছে, এ ধরনের যন্ত্রপাতি তাদের কাছে আছে। কিন্তু এর উপরে যদি এর চেয়ে 10-15 তলা 16 তলা 17 তলা ভবনে যদি আগুন লাগে সেগুলো এই আগুনগুলো কিন্তু দ্রুত যে নেভানো সম্ভব তাদের পক্ষে হয়ে উঠবে না, কারণ তাদের কাছে পর্যাপ্ত যন্ত্রপাতি নেই। তো এখানকার যারা ভবন মালিকরা আছেন, আমরা এরকমও অভিযোগ পেয়েছি যে অনেকগুলো ভবন আছে যে তারা হয়তো 10 তলা 12 তলার অনুমতি নিয়েছেন, কিন্তু সেখানে তারা 3 তলা 4 তলা বাড়িয়ে দিয়েছেন। তো সিটি কর্পোরেশন কিন্তু এ বিষয়ে সম্প্রতিকালে যে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এর পরপরই কিন্তু গতকাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে একটা সভা করা হয়েছে, এবং এই সভায় যেটা বলা হয়েছে যে যেসব বিল্ডিংগুলোকে তারা অনিয়মের গন্ধ পাবেন, যেগুলো থেকে তারা আইন না মেনে বিল্ডিংগুলো তারা তৈরি করেছেন, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু এই বিষয়ে সতর্কতামূলকভাবে তাদের বিল্ডিংগুলোতে তারা পরিদর্শন করছেন এবং মালিকদের বোঝাচ্ছেন যে তারা যাতে তাদের মার্কেটগুলোকে অগ্নি নির্বাপন ব্যবস্থাগুলো তারা ঠিকমতো নেন। অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং সক্ষমতা জানাতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মঞ্জুর আহমেদ, এবং একই সাথে আমরা কথা বলছিলাম চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিমউদ্দিনের সাথে। লক্ষ্মীপুরে বেড়েছে আত্মহত্যার হার। গত 5 বছরে আত্মহননের পথ বেছে নিয়েছেন 3.5 শতাধিক নারী পুরুষ। গড়ে প্রতি বছর অস্বাভাবিক মৃত্যু হচ্ছে 70 জনের। বিশেষজ্ঞরা বলছেন মূল্যবোধের অবক্ষয়, পারিবারিক কলহ সহ নানা কারণেই নিজের উপর আস্থা হারাচ্ছে মানুষ। হঠাৎ করেই লক্ষ্মীপুরে বেড়ে গেছে আত্মহত্যার হার। পুলিশের তথ্য অনুযায়ী গত 1 বছরে জেলায় আত্মহত্যা করেছে 74 জন, আর গত 5 বছরে এ সংখ্যা 375। আত্মহত্যাকারীদের বেশিরভাগের বয়সী 18 থেকে 30 বছরের মধ্যে। আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির পেছনে যৌতুক, পারিবারিক নির্যাতন, পারস্পরিক সম্পর্কের জটিলতা, অর্থনৈতিক সংকট সহ সামাজিক নানা সমস্যাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। যখন সে কারো কাছে কোনো বিশেষ করে সাপোর্টটা না পায়, আপনি তখনই নারীরা কিন্তু বেশি আত্মহত্যা করে, এবং তার উপর যখন কোনো অপবাদ দেওয়া হয় অনেক ক্ষেত্রে নারীরা কিন্তু সেটা মেনে নিতে পারে না। এক্ষেত্রে কিন্তু আমরা অনেক কাউন্সেলিং করছি আমাদের মেয়েদেরকে। আত্মহত্যা নিরসনের উপায় হলো শিক্ষা, নৈতিক শিক্ষা উন্নয়ন ঘটাতে হবে, সমাজের শিক্ষা বৃদ্ধি করতে হবে, সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে হবে, এবং বিশেষ করে নারী শিশুদের যত্ন নিতে হবে বেশি করে। আত্মহত্যা প্রতিরোধে পারিবারিক ও সামাজিক সচেতনতার তাগিদ দিলেন পুলিশ সুপার। আপনাদের মাধ্যমে আমি প্রত্যেকটা পরিবারকে অনুরোধ করব, আপনার সন্তান 18 বছর না হওয়া পর্যন্ত আপনি যেন তার হাতে কোনো ডিজিটাল সেলফোন তুলে না দেন। সে কোথায় যায়, তার বন্ধুকে, সে রাত কখন বাসায় আসে, এই জিনিসগুলো পরিবারকে খোঁজ নিতে হবে।
সামাজিক অবক্ষয় রোধ, মূল্যবোধের অভাব দূর করা এবং পারিবারিক বন্ধন শক্তিশালী করতে পারলে আত্মহত্যার হার কমে আসবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পরিবেশ সুরক্ষা আইনের তোয়াক্কা না করে খাগড়াছড়িতে নদী থেকে অবাধে চলছে বালু উত্তোলন, ফলে বাড়ছে নদী ভাঙনের শঙ্কা। স্থানীয় প্রভাবশালীরা প্রকাশ্যে বালু তোলা এবং বেচাকেনা করলেও প্রশাসন নীরব বলে অভিযোগ স্থানীয়দের। খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার উপর দিয়ে বয়ে চলেছে চেঙ্গি, মাইনি, হালদা সহ বেশ কয়েকটি পাহাড়ি নদী। প্রতিদিন নির্বিচারে এসব নদী থেকে অবাধে উত্তোলন হচ্ছে বালু। বালু উত্তোলনে নির্দিষ্ট করে দেওয়া আছে 9টি স্থান, নিয়োগ দেওয়া আছে সরকারি ইজারাদার, কিন্তু নিয়ম না মেনেই জেলার প্রায় শতাধিক জায়গা থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। যে বালু তোলাতে নিচে খোঁড়ো হয়ে যায়, গাঁথা হয়ে যায়, তার মাটিটা ভাঙি পড়ে যায় বর্ষার সময়। বালুর গাড়ি মনে করেন রাস্তা যানবাহন বেশি করতে আছে, এই জন্য রাস্তা ভাঙি আছে। আর ভাঙলে তো আমাকে অবস্থা তো ঘর বাড়ি সব ভাঙে দেয়, এই আস্তে আস্তে ভাঙতেছে আর কি। নির্বিচারে বালু উত্তোলনের কারণে এরই মধ্যে নদীর বিভিন্ন পাড়ে ভাঙন দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে তীরবর্তী বসতিও। গ্রামীণ কাঁচা সড়কে বালু ভর্তি ট্রাক ও ট্রাক্টর চলার কারণে যাতায়াত ব্যবস্থারও বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, এ কাজে প্রভাবশালীরা জড়িত থাকায় ভয়ে কেউ প্রতিবাদও করে না। এখানকার প্রশাসন নানা ধরনের অনৈতিক সুযোগ সুবিধা নেয়ার কারণে অনেক সময় তারা যথাযথ পদক্ষেপ নিচ্ছেন না এবং মাত্রাতিরিক্ত বালু উত্তোলনের ফলে অনেক জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এসব অবৈধ বালু উত্তোলনকারীদের ধরতে প্রতিনিয়তই অভিযান চালানো হচ্ছে দাবি জেলা প্রশাসকের। আমাদের কাছে যখনই অভিযোগ আসে যে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে বিভিন্ন পয়েন্ট থেকে, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের আইন প্রক্রিয়া সহযোগিতায় আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে আমরা সেসব জায়গায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। নদী ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলন দ্রুত বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি চান স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নানা আয়োজনে রাঙ্গামাটিতে চলছে বিজু উৎসব। মঙ্গলবার বিকেলে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এবং জেলা পরিষদের আয়োজনে প্রথম পর্যায়ের এই উৎসব শুরু হয়। উৎসবকে ঘিরে পাহাড়ি জনপদ সেজেছে নতুন সাজে। পুরনোকে পেছনে ফেলে পাহাড়ে চলছে নাচে গানে নতুন বছরকে বরণের নানা আনুষ্ঠানিকতা। এই উৎসব কারো কাছে বৈশুখ, সাংরাই, আবার কারো কাছে বিশু, বিহু, বিজু উৎসব নামে পরিচিত। 13টি আদিবাসী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব এটি, তাই পাহাড় জুড়েই এখন বর্ণাঢ্য আয়োজনের ধুম। পাড়ায় পাড়ায় এসব অনুষ্ঠানে অংশ নিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে আদিবাসীদের শত বছরের পুরনো ঐতিহ্য ও সংস্কৃতি। প্রোগ্রামটা খুব ভালো লাগছে আমার। আমরা বন্ধু বান্ধব নিয়ে সবাই নিয়ে এসেছি, ফুল ভাসাবো, মূল বিচুতে আমরা ঘোরাফেরা করব, অনেক আনন্দ হবে। আমরা সবাই একটা ভালো দিনের প্রত্যাশা নিয়ে কিন্তু বিজুটা শুরু করে, আমরাও সেটা আশা করছি। মঙ্গলবার এই উৎসবের উদ্বোধন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। পাহাড়িদের নিজস্ব সাংস্কৃতিক এই উৎসবে অংশ নিয়েছেন বাঙালিরাও, যা পাহাড়ি ও সমতলদের অসাম্প্রদায়িকতার প্রতিফলন। সকলের যে উৎসব, এই উৎসবে সকলের অংশগ্রহণের জন্য আমরা মনে করি এটা বাংলার শাশ্বত রূপ, অসাম্প্রদায়িক চিন্তার প্রতিফলন ঘটুক এই বৈশাখী উৎসবে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় এবার উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। উৎসব মুখর পরিবেশ এখানে সৃষ্টি করেছে আজকে রাঙ্গামাটিতে। এটা বছর শেষ এবং নতুন বছর স্বাগতম, এটা যেন বজায় থাকে। আমরা পুরো রাঙ্গামাটি জেলায় সম্পূর্ণ শান্তি শৃঙ্খলার মাধ্যমে এই অনুষ্ঠানগুলো পালন করতে চাই। 4 দিনব্যাপী প্রথম পর্যায়ের এই অনুষ্ঠান শেষ হবার পর দ্বিতীয় পর্যায়ের বৈশাখী উৎসব শুরু হবে 7 এপ্রিল। 15 এপ্রিল মারমাদের জলকিলির মধ্য দিয়ে শেষ হবে এই উৎসবের আনুষ্ঠানিকতা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ করছি সমগ্র বাংলাদেশ। শিরোনামগুলো জেনে দেবো আরও একবার। রাঙ্গামাটির রাজস্থলীর দুর্গম পাহাড়ে দুর্বৃত্তের গুলিতে 7 জন নিহত, অন্তকোন্দলের জের বলছে স্থানীয়রা। পাটকল শ্রমিকদের 9 দফা দাবির ধর্মঘট দ্বিতীয় দিনে, সড়ক রেলপথ অবরোধ করে বিক্ষোভ। চট্টগ্রামে গণপূর্তের পর এবার সিটি কর্মচারীদের ধর্মঘট, নগরীর সব ওয়ার্ড কার্যালয় বন্ধ 3 দিন। লোকবল ও সরঞ্জাম স্বল্পতায় ভুগছে ফায়ার সার্ভিস, বাজেটে নেই বরাদ্দ, ঢেলে সাজানোর তাগিদ। খাগড়াছড়িতে অবাধে বালু উত্তোলন প্রভাবশালীদের, নদী ভাঙন বিপর্যয়ের শঙ্কা, নীরব প্রশাসন।
সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।